আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। তো আমি কথা বলছিলাম সাইফুল ইসলাম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো বা অ্যানালাইজ করার চেষ্টা করবো যে আসলে অনেকেই প্রশ্ন করে বা মনের মধ্যে একটা বিভ্রান্ত যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় জব সেক্টর বা বিসিএস নাকি পলিটিক্স বা রাজনীতি, বাংলাদেশের রাজনীতি মানে কোনটা সেরা, কোনটার দিক দিয়ে সেরা। তো আসলে এটা এখানে এক কথায় বলা কখনোই পসিবল না যে আসলে যে কেডার সেরা বা হচ্ছে পলিটিক্স সেরা, এটা তো একবারে মানে বলা যাবে না। এই জন্য আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করি, অ্যানালাইজ করার চেষ্টা করি যে আসলে কোন পেশায় যাওয়া উচিত। তো আসলে একটা স্টুডেন্ট যখন এসএসসি বা ইন্টারমিডিয়েটে যখন ভালো রেজাল্ট করে, যে জিপিএ 5 বা গোল্ডেন বা এবং অনার্সের ক্ষেত্রে সিজিপিএ 3.50 আপ করে, তো বা কোনো সে ঢাকা ভার্সিটিতে পড়ে বা হচ্ছে মানে পাবলিক ভার্সিটিতে পড়ে বা প্রাইভেটেও ভালো ভার্সিটিতে পড়াশোনা করে বা ন্যাশনালেও অনেক ভালো স্টুডেন্ট আছে, তারাও তখন তাদের বন্ধু বান্ধব, আশেপাশে রুমমেট বা তার ফ্যামিলি থেকে চাপ দিবে বা আত্মীয় স্বজন সবাই বলবে যে তুই এত ভালো স্টুডেন্ট, তুই বিসিএস দি বা হচ্ছে তুই কোন সরকারি চাকরিতে পরীক্ষা দিই, এরকম বলে। তো আসলে এইরকম চাপ দিয়ে কোনো পেশার প্রয়োজন নাই যে আপনাকে কেডার হতে হবে বা আপনাকে সিভিল সার্ভিসে ঢুকতে হবে, এছাড়া আপনার জীবন মিথ্যা বা এরকমটা কোনো কথা না। আপনার যেটা ভালো লাগে, আপনি বিদেশে যাইতে ভালো লাগে, আপনার ভার্সিটির শিক্ষকতা করতে পারেন, আপনি বিশেষ ক্যাডার হতে পারেন, আপনি পলিটিক্সে যাইতে পারেন বা আপনি ব্যবসা করতে পারেন, উদ্যোক্তা হতে পারেন বা আপনি ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন এসবও করতে পারেন। মানে যেটা আপনার ইচ্ছা, আপনার হবি। তবে ইনকাম শুধু সৎভাবে ইনকাম করতে পারলেই এনাফ। কিন্তু এসব কথা না বলে আমি আজকে যেটা মূল আমাদের টপিক, যে আসলে বিশেষ ক্যাডার নাকি পলিটিক্স, এটা আমরা অ্যানালাইজ করার চেষ্টা করবো। কারণ আপনি যদি বিশেষ ক্যাডার হতে চান, যদি আপনি সাপোজ আজকে ক্যাডার হলেন, হওয়ার পর যখন আপনার এন্ট্রি পদে আপনার নবম গেটে কিন্তু স্যালারি দেওয়া হবে। নবম গেটে বেতন কত হচ্ছে? আপনার 22,500 টাকা বা আনুষঙ্গিক বাসা ভাড়া বা আপনার চিকিৎসা ভাতা একটু ভাতা মিলে দেখবেন যে 30+ বা 35 এইরকম হবে। কিন্তু একজন পাতি নেতার কিন্তু আপনার গ্রামে পলিটিক্সের ক্ষেত্রে বলি, একজন গ্রামে কিন্তু পাতি নেতা সে পড়াশোনাতেই এত ভালো না, 8 পাস, এসএসসি পাস বা জিপিএ কিন্তু হচ্ছে 2.3 পয়েন্ট, কিন্তু তার স্যালারি কিন্তু আপনার চেয়ে বেশি। তো আমরা একটা চাকরি বা একটা কর্মস্থানের যখন অ্যানালাইজ করতে যায়, তখন সর্বপ্রথমে মাথায় আসে যে আর্থিক নিরাপত্তা, মানে সে কত টাকা স্যালারি পায়, তার সম্মান, তার নিরাপত্তা, তার ক্ষমতা, প্রভাব, এগুলো সব কিছু অ্যানালাইজ করলে বিশেষ ক্যাডার কিন্তু একটা লেভেলে থাকবে, মোটামুটি একটা লেভেলে থাকবে। তো আপনি কেন ক্যাডার হবেন, হুদাই এত চাপ নেবেন? আসলে ক্যাডার হলে এখন আপনারা বলতে পারেন যে এখানে সম্মান পাওয়া যাবে, অনেক আর্থিক নিরাপত্তা এবং এটা। তো আসলে সম্মান আপনি কিভাবে পাইলেন বলেন? একজন এদিকে কিন্তু আপনার পাতি নেতা, আপনি যখন সাপোজ ক্যাডার হয়ে একটা চেয়ারে বসলেন, এলাকার একটা পাতি নেতা আসলো বা হচ্ছে এমপির সঙ্গে একজন আসলো, আপনি তাকে সবসময় সেলুট দিচ্ছেন, স্যার বলতেছেন, এসব করে তাহলে আপনার এই এত বছরের পড়াশোনা, লাইব্রেরিতে দৌড়াদৌড়ি বা হচ্ছে এত প্যারা নিয়ে যে আপনি ক্যাডার হলেন, হয়ে দেখতেন একটা এসএসসি পাস, ইন্টার পাস পোলাকে আপনি সেলুট দিচ্ছেন, চেয়ার ছাড়ে দিচ্ছেন, স্যার বলতেছেন, বা একজন সংসদ সদস্য তাকেও স্যার বলতে হয়। এটা আমি দেখছি আমার এই 1-2 বছরে অ্যানালাইজ করে যতটুকু আমি জানতে পারতেছি, এগুলো কিন্তু বলার চেষ্টা করতেছি। আমি কিন্তু এরকম না, আমার কিন্তু পলিটিক্সের কোনো প্রিয় জানা ছিল না। হচ্ছে 2025 সালের শেষের দিক থেকে এবং 26 সাল থেকে মোটামুটি একটু এই পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করি বা হচ্ছে এগুলোর প্রতি একটু ভালো লাগা তৈরি হয়েছে। আগে তো আমার পলিটিক্সে মানে ঘৃণার চোখে ছাড়া আমি দেখতাম না, কিন্তু এখন দেখতেছি যে একজন স্টুডেন্ট যে এত পড়াশোনা করতেছে, এত কিছু ক্যাডার হওয়া কিন্তু এত সহজ না। 4 লক্ষ 5 লক্ষ আবেদন করে এর মধ্যে রিটেন দিতে হয়, ভাইবা দিতে হয়, তারপর নিয়োগ পাইতে হয়, অনেক প্যারা। কিন্তু আপনি একজন নেতা হতে গেলে কিন্তু একজন নেতার পা চাটলেও বা হচ্ছে আপনি নির্বাচন করেও কিন্তু আপনি অনেক সম্মান অর্জন করতে পারেন। বা একজন নেতা, অষ্টম শ্রেণী একজন পাতি নেতা আসলো গুন্ডাবান্ধা নেই, আপনাকে তাকে স্যালুট জ্বালালেন, আপনি তাকে চেয়ার ছাড়ে দিলেন, তাহলে আপনার এই ক্যাডার হয় লাভ কি বলেন? সম্মান এখানে বেশি না ওখানে বেশি? টাকার কথা বলেন, আপনি টাকার কথা বললে আপনার বেতন হচ্ছে 35-40 হাজার, সর্বোচ্চ মানে 50,000 টাকা, কিন্তু আপনি ক্যাডার হয় 50,000 বেতন, আর ওনার একজন এমপি বেতন কত? 1 লাখ প্লাস, ঠিক এরকমটা। আর আপনার যদি ক্ষমতার কথা বলেন, ক্ষমতা বলতে তো আপনি তাকে চেয়ার দিচ্ছেন, সম্মান করতেছেন, আসলে এটা আপনার তাহলে সিভিল সার্ভিসে ঢুকে কোনো আপনার লাভ হয় না। আর সমাজে কোনো অপরাধমূলক কাজ হলে বা কোনো কিছু হলে একজন মানুষ প্রশাসনের কাছে আসার আগে পাতি নেতাকে ধরে এবং ওখান থেকে ফোন করে যে ওখানে ছেড়ে দেন, আর আপনি ওখানে ছেড়ে দিলেন, ওখানে ছাড় দিলেন, তাহলে আপনি সিভিল সার্ভিসে এসে লাভ কি বলেন? আপনি তো শুধু নিজেই মানে নিজের সম্মানটুকু, আত্মসম্মান, আপনার আত্মবোধ সব কিছুই তো বিক্রি করে খাইলেন। আপনার কোথায় ক্ষমতা, কোথায় প্রভাব, কোথায় কি? একজন পাতি নেতারই তো তার চেয়ে বেশি। তো এই জন্য বলবো যে পলিটিক্সে যান, একজন যখন একটা দল করেন, চাটাচাটি করেন, মোটামুটি একটা লেভেলে যাইতে পারবেন, তখন দেখবেন যে আপনার সিভিল সার্ভিসের চেয়ে বেশি টাকা আসবে। আপনি যদি এখন সিভিল সার্ভিসে না ঢুকে আপনি 2-4 বছর যদি যে
কোনো একটা কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনার কিন্তু 50+ স্যালারি আসবে। তো আসলে স্যালারি বড় কথা না, এখানে আর্থিক নিরাপত্তাও যেমন এবং ক্ষমতা, প্রভাব, সম্মান সব দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে পলিটিক্সকে আমি এগিয়ে রাখবো, বাংলাদেশের পলিটিক্সকে এগিয়ে রাখবো এবং সিভিল সার্ভিসকে দ্বিতীয় স্থানে রাখবো। এটা আমি বর্তমান, কারণ ওই তারা সিভিল সার্ভিসে ঢুকেও তো ওইভাবে সম্মান পায় না। এখন আপনারা এখন আমাকে বলতে পারেন যে আমার পার্সোনাল মতামত কি, তো আমি বলবো যে আপনি যেটা পয়সা ভালো লাগে সেদিকে যাবেন। আর আমি বিসিএস নিয়ে কেন এত কথা বলি যে আসলে বিসিএস আমারও মানে একটু একটু মানে ইচ্ছে, যে কারণ আমার গার্লফ্রেন্ডকে বলছি যে আমি কেডার না হলে তোমার সাথে কথা বলবো না বা তোমার সাথে দেখা ওইভাবে করবো না। তো এই জন্য, তো যদিও কোনো কমিউনিকেশন নেই তবে মনে মনে একটা মানে কানেকশন চলতেছে বা এরকমটা। তো এরকম মানে আমি শুধু যদি ক্যাডার বা সিভিল সার্ভিসে ঢুকি সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের কারণে, সে যতটুকু পর্যন্ত সাপোর্ট দিবে বা হচ্ছে অক্সিজেন দিবে ততদিন পর্যন্ত আসি। এছাড়া আমার কিন্তু এই ক্যাডারের চেয়ে কিন্তু অন্যান্য পদে যদি আমি কাজ করি আমার পার্সোনাল লাইফে তাহলে কিন্তু তার চেয়ে বেশি, কিন্তু মূল উদ্দেশ্যকে সম্মান, তার ফ্যামিলিকে মানানোর জন্য, এই জন্য আমাকে সিভিল সার্ভিসে ঢোকার চেষ্টা। যদি আমি খারাপ স্টুডেন্ট, আমার এসব সিভিল সার্ভিস এটা একটা বিলাসিতা, কিন্তু সে যতক্ষণ আমাকে অক্সিজেন দেবে ততদিন পর্যন্ত আমি এগোতে থাকবো এইরকমটা। এখন বাকিটা যদি কপালে থাকলে থাকবে, না থাকলে না। কিন্তু আমি ক্যাডার হলে বা সিভিল সার্ভিসে ঢুকলে আমি তাকে ফ্যামিলিভাবে প্রস্তাব পাঠাবো, এছাড়া আমার এসবের মধ্যে নাই। এইটা হচ্ছে কাহিনী। কিন্তু প্রেম মানে যে হারাম সম্পর্ক বা এইভাবে সময় কাটাতে হবে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, এইসব প্রেম টেম করার আমার সময় নেই বা এইসব প্রেম টেমের মধ্যে নাই আমি। তো এই হচ্ছে কাহিনী। তো আসলে আমি বলবো যে একদম ক্যাডার তো সেভাবে সম্মান পায় না। আর আপনি ক্যাডার হলে আপনি নিরাপদ একটা জীবন পাবেন এতটুকু, কিন্তু আপনি যদি একটা পলিটিক্স করেন বা আপনি একদম ভালো নেতা নেন, আপনি শিক্ষাগত যোগ্যতাও আছে, আপনি ভার্সিটি থেকে পড়ে আসে, আপনি একটা মোটামুটি একটা ভালো স্টুডেন্ট, তো এগুলো স্টুডেন্টকে কিন্তু শুধু সরকারি চাকরিতে হয় সরকারির একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে এটা না। আপনি সংসদে আসেন, সংসদে আসে আপনি পুরো দেশকে চেঞ্জ করুন, পুরো দেশের আপনার সব একটা আসনে কিন্তু 4-5 লক্ষ মানুষ আছে, 4-5 লক্ষ মানুষ নিয়ে কাজ করেন। তো এগুলো নিয়ে একটা কাজ করেন, তো এগুলো নিয়ে করা উচিত। কারণ শুধু খারাপ স্টুডেন্টরা বা পাতি নেতা এরাই যে পুরো দেশ চালাবে, সংসদ চালাবে, এটা আমি চাই না। আমি চাই যে ভালো স্টুডেন্টরাও সংসদে আসুক, তারাও দেশের জন্য কিছু করুক, তারা মুখে সরকারি একটা চাকরি করে মুখে একটা টেপ মেরে তারা বসে না থাকুক, এটাই আমি চাই। রাজনীতি খারাপ না, এটা যদি আমরা পজিটিভলি ভাবে দেখি, এটা যদি আমরা ইতিবাচকভাবে দেখি, কারণ রাজনীতি মানে আমার মনে হয় জানি যে ক্ষমতা, প্রভাব, টাকা পয়সা বা হচ্ছে অন্যের হক আত্মসাৎ করা, এইসব কিছু না। আপনি এটা পজিটিভভাবে এবাদত হিসাবে নেন, যে আসলে আমি একটা সমাজে যদি এটা কাজ করতে পারি তাহলে এটা আমার এবাদতে আসবে বা একটা মানুষকে সাহায্য করতে পারলাম। ঠিক এরকমটা যদি আপনি সম্মানের জন্য যদি এই পলিটিক্সে আসেন, আবার বাংলাদেশের পলিটিক্সে বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, শিবির বলেন, যেটাই বলেন, তো সব কিছু দলে কিন্তু ভালো এবং খারাপ দুইটাই আছে। কিন্তু আপনি যদি ভালো কিছু করেন কিন্তু আপনার দল যদি খারাপ হয় তাহলে কিন্তু এটা ভবিষ্যতে যখন নিরাপত্তার ক্ষেত্রে আপনার দলের ক্ষমতা চলে গেলে আপনাকে পালিয়ে বেড়াতে হবে এরকমটা। আর যদি আপনি বিসিএসে যত থাকবেন, আপনি সততার সাথে থাকলে কিন্তু আপনার এই যেই ক্ষমতায় আসুক আপনি নিরাপদ থাকতে পারবেন। এই জন্য বিসিএসে মোটামুটি একটু নিরাপত্তার দিকে 1 নম্বরে রাখবো, এবং আর্থিকের দিক দিয়ে যদি বলি তাহলে আর্থিক এবং ক্ষমতার দিক দিয়ে বললে আমি পলিটিক্সকে 1 নম্বর রাখবো। এই হচ্ছে কাহিনী। তো আপনি বাংলাদেশে যেই পদে থাকেন, হোক সেটা বিসিএস ক্যাডার বা সর্বোচ্চ জব সেক্টরে বা আপনি পলিটিক্সের, আপনি যদি সততার সাথে থাকেন, হালালভাবে যদি থাকতে চান, তাহলে কোনোটাতেই আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না, বা আপনার 10-20টা বিল্ডিংয়ের মালিক হতে পারবেন না, আপনার হাজার হাজার বিল্ডিংয়ের হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারবেন না। আপনি যদি সততার সাথে থাকতে পারেন এবং মানুষের সম্মান, ভালোবাসা পাওয়ার জন্য যদি কাজ করেন তাহলে কিন্তু কোনোটাই পাবেন না, যদি আপনি উদ্দেশ্য হয় মানুষকে সেবা দেওয়া এরকমটা। কিন্তু আপনি যদি অসৎভাবে থাকেন তাহলে আপনি সিভিল সার্ভিসেও অনেক কিছু টাকা ইনকাম করেন। আপনি সহকারী, আপনি যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়, যদি আপনি একটা ভূমি অফিসে যদি থাকেন তাহলে প্রত্যেকদিন আপনি যদি চাইলেন তাহলে আপনি দুর্নীতি করে 2 লাখ থেকে মানে প্রতি সপ্তাহে 2 লাখ 4 লাখ টাকা করে ইনকাম করতে পারবেন। ঠিক এরকমটা পলিটিক্সেও আছে। তো কোনোটাতেই কিন্তু সৎভাবে কোটিপতি হওয়া সম্ভব না, মানে সুন্দরভাবে আপনার একটা জীবন চলবে এতটুকু। আর আমার বাংলা ডিপার্টমেন্টে আমার একটা স্যার বলছে যে ক্যাডার হয় সততার সাথে চললে মানে কোনো কিছুই লাভ নেই এরকমটা। কারণ উনি বলতেছে যে আমি ক্যাডার হয়েছি আজ থেকে 10 বছর আগে, 10-15 বছর আগে, কিন্তু এখন আমার 20 লাখ টাকা ঋণ, মানে এরকমটা হালালভাবে থাকলে কোনো কিছু করা সম্ভব না। কিন্তু ভবিষ্যতে আপনি বিসিএসসি কিন্তু একটা পেনশন পাবেন, একটা নিরাপদ জীবন পাবেন, সম্মান পাবেন যদি সততার সাথে দায়িত্ব শেষ করতে পারেন। আর আপনি যদি পলিটিক্সে যান তাহলে এখানেও আপনি সম্মানও পাবেন, প্লাস হচ্ছে আপনার দল যখন ক্ষমতা হারাবে তখন আপনাকেও ক্ষমতাহীনভাবে রাস্তায় হীনমন্যতায় ভুগতে হবে। তো এইটাই ছিল আমার সংক্ষিপ্ত বিবৃতি। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।